ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির। এবার নীলনদ নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প। যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের উপর শুল্ক আরোপ ট্রাম্পের নতুন হুমকি। ইরানের বিক্ষোভে নিহত ৩,০০০ ছাড়িয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবী রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই। প্রশ্নটি এখন হবে কিনা তা নয়, বরং কখন হবে তা নিয়ে। তিনি বিক্ষোভকারীদের রক্ষায় ইরানের রেভলিউশনারি গার্ডের অর্থাৎ আইআরজিসির বিরুদ্ধে অভিযানের জন্য বিশ্বশক্তির প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরানের ভবিষ্যৎ নিয়ে তার একটি রূপরেখা তুলে ধরেন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের পর একটি সংবিধান সভা গঠন এবং গণভোটের মাধ্যমে নতুন শাসনতন্ত্র প্রণয়নের পরিকল্পনা ব্যক্ত করেন তিনি। রেজা পাহলভি দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ ইতিমধ্যে বিক্ষোভকারীদের দমনে যে কোনো ধরনের অভিযানে অংশ নিতে অস্বীকার করেছে এবং গোপনে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। পাহলভি অভিযোগ করেন, বিক্ষোভ দমনে ইরান সরকার হিজবুল্লাহ বা হুথিদের মতো বিদেশি মিলিশিয়া বাহিনীকে ভাড়া করে এনেছে। সংবাদ সম্মেলনে পাহলভি ঘোষণা দেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক ইরান গঠিত হলে তারা অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং আব্রাহাম চুক্তিকে আরও সম্প্রসারণ করবে। গত বছরের ২৮শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন পর্যন্ত ইরানের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ২,৬৬৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কোনো মানবাধিকার সংস্থা আশঙ্কা করছে এই সংখ্যা ৩,৫০০ থেকে ১২,০০০ পর্যন্ত হতে পারে। এদিকে বিক্ষোভে অংশ নেওয়ায় এখন পর্যন্ত প্রায় ১৯,৯০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১৪টি শিশু এবং ১৫৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বিক্ষোভকারীদের সমর্থনে সহায়তা আসছে বলে বার্তা দিয়েছেন। তবে রেজা পাহলভি মনে করেন, ইরানের মানুষ নিজেরাই তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দমনপীড়ন থামানোর জন্য কার্যকর সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োজন। পাহলভি স্পষ্ট করে বলেন, আমি নিজেকে নেতা হিসেবে চাপিয়ে দিতে চাই না। আমার লক্ষ্য হলো আমার দেশবাসীকে মুক্ত করতে সাহায্য করা। ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কী হবে তা ইরানি জনগণই নির্ধারণ করবেন। এবার নীলনদ নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প। নীলনদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প জানান, তিনি দায়িত্বশীলতার সাথে নীলনদের পানি বণ্টনের এই প্রশ্নটিকে চিরতরে সমাধান করতে মার্কিন মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত। ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠিতে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছে। রটার্সের একটি প্রতিবেদনে নীলনদকে কেন্দ্র করে সৃষ্ট এই আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনার প্রধান কারণ হল আদ্দিস আবাবার নির্মিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম। গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করলে নীলনদের ভাটির দেশ মিশর তীব্র ক্ষোভ প্রকাশ করে। ১২ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া মনে করে নীলনদের একটি উপনদীর উপর নির্মিত $৫ বিলিয়ন এই বাঁধটি তাদের অর্থনৈতিক লক্ষ্যে অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মিশর শুরু থেকেই এই বাঁধের বিরোধিতা করে আসছে এবং দাবি করছে যে এটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি মিশরে খরা বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। ইথিওপিয়া অবশ্য মিশরের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও মিশরীয় প্রেসিডেন্ট সিসির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে গত অক্টোবরে গাজা সংঘাত সংক্রান্ত একটি চুক্তি সই করতে ট্রাম্প মিশর সফর করেছিলেন এবং সেই সময় নীলনদ ইস্যুতে মিশরীর উদ্বেগের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন।
এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন এই বিরোধ মেটাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। ট্রাম্পের এবারের প্রস্তাবে নীলনদের পানি বণ্টনের বিষয়টি পুনরায় আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এখন মিশর ও ইথিওপিয়ার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে দুই দেশেরই স্বার্থ রক্ষিত হয়। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ইথিওপিয়ার জ্বালানি চাহিদা এবং মিশরের পানির নিরাপত্তার সংঘাত নিরসনে ট্রাম্পের এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ট্রাম্পের এই উদ্বেগ মিশর ও ইথিওপিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে বসার একটি নতুন সুযোগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের উপর শুল্ক আরোপ ট্রাম্পের নতুন হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষার সাথে একমত না হওয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ যদি তার অবস্থানের সাথে একমত না হয় তবে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। নতুন শুল্ক আরোপ করলে ঠিক কোন কোন দেশ প্রভাবিত হতে পারে কিংবা কোন আইনি ক্ষমতায় তার লক্ষ্য বিশ্লেষণ বাস্তবায়নে তিনি এ ধরনের আমদানি কর আরোপ করবেন সে বিষয়ে তিনি কিছুই বলেননি। ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং আরও কিছু দেশ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করছে। মার্কিন রাষ্ট্রের ভেতরেও অনেকেই এ ধরনের অধিগ্রহণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ট্রাম্প যখন বৈঠকে এইসব বলছিলেন, তখন অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলের কংগ্রেস সদস্যের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে ছিলেন। 11 সদস্যের এই দল গ্রিনল্যান্ডের আইন প্রণে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডারিকসেনের সঙ্গেও সাক্ষাৎ করেছে। মার্কিন কংগ্রেস প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস বলেন, তাদের এই সফরের লক্ষ্য হল স্থানীয়দের কথা শোনা এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তাদের মতামত জানানো, যাতে উত্তেজনা কমানো যায়। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে ওয়াশিংটন এটা নেবে। এই কথা বলে ট্রাম্প হয়তো দ্বীপটি কিনে নেওয়া বা জোর করে দখলের ইঙ্গিত দিচ্ছেন। গতকাল হোয়াইট হাউসে ওই বৈঠকে ট্রাম্প বলেন, যদি গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয় তবে আমি তাদের উপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটির প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে এর অবস্থান হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবাণী ব্যবস্থা স্থাপনে এবং ওই অঞ্চলের জাহাজ চলাচলের ওপর নজর রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম কোণের একটি মিসাইল পর্যবেক্ষণ কেন্দ্রে স্থায়ীভাবে প্রায় 100টা সৈন্য মোতায়েন করে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে যত খুশি সৈন্য পাঠাতে পারে, কিন্তু ট্রাম্প বলেছেন, রাশিয়া বা চীনের কোনো সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের অধিকার নিতে হবে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করে তবে পশ্চিমী সামরিক জোট ন্যাটোর অবসান ঘটতে পারে, একথা সতর্ক করেছে ডেনমার্ক। ট্রান্সআটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর এক শক্তিশালী অংশীদার যুক্তরাষ্ট্র, যেমন ডেনমার্ক এবং ন্যাটো সদস্য। ন্যাটো সংবিধানে বলা আছে, এই জোটের কোনো দেশের উপর বাইরে থেকে আক্রমণের ক্ষেত্রে সদস্য দেশগুলোকে একে অপরকে সাহায্য করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে ন্যাটো এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি যেখানে এক সদস্য দেশ অন্য সদস্য দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে। ইরানের বিক্ষোভে নিহত 3000 ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা বলে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। 8 দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেটের সংযোগ সামান্য বৃদ্ধি পেয়েছে। রবিবার 12 জানুয়ারি মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA বলেছেন, এই তথ্য মানবাধিকার সংস্থা বলে। ব্রিটিশ বার্তা সংস্থা নয়টার্সে খবরটি জানিয়েছে। HRANA এই তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে চলমান বিক্ষোভে অন্তত 3099 জন মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে, যার প্রায় 8285 জন বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের মতে এই অভিযানের কারণে আপাতত বিক্ষোভ ব্যাপকভাবে দমন হয়েছে। রাষ্ট্রীয় মাধ্যমে আরও গ্রেফতারির খবর প্রকাশ করেছে। রয়টার্সের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বাসিন্দা জানিয়েছেন যে রাজধানী তেহরানে 4 দিন ধরে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ চলছে। শহরের আকাশে ড্রোন উড়ছিল, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো বড় বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস এক্সে জানিয়েছে, 200 ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ইরানের ইন্টারনেট সংযোগে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। সংযোগ এখনও স্বাভাবিক স্তরের মাত্র প্রায় 2% আছে।
বিদেশে থাকা কিছু ইরানি জানিয়েছেন তারা শনিবার ভোরে ইরানের ভেতরে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা বিনিময় করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি ডিসেম্বরে ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড বলে অভিহিত করে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।